আমরা বেরিয়ে পড়লাম কাশ্মীর আমরা প্রথমে ট্যুর করেছিলাম কাটরার পরে আমরা চলে গেছিলাম সোজা পেহেলগাঁও থেকে এবার আমরা রওনা দিয়েছি সোজা শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর ভারতবর্ষের জম্মু কাশ্মীরের একটা রাজধানী বলা যায়। জম্মু কাশ্মীর রাজ্য আমাদের 1925 সালে ইতিহাসে যেটা বলে যে হরি সিং কাশ্মীরের রাজা হন এবং 1947 সালে ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত তিনি ছিলেন কাশ্মীরের প্রধান শাসক। 1947 সালে ভারত বিভাজনের অন্যতম শর্ত ছিল ভারতের দেশীয় রাজার ভারত এবং পাকিস্তানে যে কোনো জায়গায় যোগ দিতে পারেন, কিন্তু রাজা হরি সিং তিনি তার স্বইচ্ছাতে ভারতবর্ষেই থেকে গেছেন। সেই জন্য কাশ্মীরের আরেকটা অংশ পাকিস্তান অধিকৃত করে রেখেছে, সেটাকে আমরা অধিকৃত পাকিস্তান বলে থাকি। তো কাশ্মীরের যে আমরা ভূস্বর্গ বলি এবং কাশ্মীরের যে বিভিন্ন দিক আছে সেইগুলো আমরা এক এক করে দর্শন করছি, আর আমরাও সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকেও এই জায়গাগুলোর বিবরণ একটু দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা আসলে আপনারাও এই জায়গাগুলো যেন দেখতে পান এবং জায়গাগুলোর আনন্দ উপভোগ করেন। তো আসা যাক আমরা কাশ্মীরকে কিভাবে দেখছি এবং কিভাবে আমরা কাশ্মীরকে গ্রহণ করছি। অনেক সংবাদ মাধ্যম অবশ্য বলছে যে কাশ্মীরে অনেক গণ্ডগোল আছে, কিন্তু আমরা বিশ্বাস করুন আমরা কোনো রকম কোনো গণ্ডগোল পাইনি। দেখতে পাচ্ছেন আমরা শ্রীনগরের ডাল লেকের ওপর দিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে কয়েকটা জায়গায় আজকে ঘুরবো। আজকে শ্রীনগরে স্টে করার কথা আছে। আমরা একটা বুকিং করে নিয়েছি হাউস বোট। এবার আমরা রওনা দিয়েছি ওখান থেকে শঙ্করাচার্যের আশ্রমের দিকে। রাস্তাটা দেখছেন খুবই সরু এবং অনেকগুলো সিঁড়ি আমাদের এখানে উঠতে হবে শঙ্করাচার্যের আশ্রমে যেতে গেলে। এবং এই শঙ্করাচার্যের আশ্রমে থেকে ওপর থেকে কাশ্মীরের যে ভিউটা ডাল লেক থেকে শুরু করে সমস্ত জায়গার যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি শঙ্করাচার্যের আশ্রমের দিকে। সেই শঙ্করাচার্য আশ্রম কাশ্মীরের উপত্যকায় তিনি যে আদি শঙ্করাচার্য, তিনি এখানে এই আশ্রমটি তৈরি করেছিলেন এবং সেই আশ্রম আজও খুব সুন্দরভাবে রক্ষিত হয়। যদিও আমাদের ভারতীয় সেনারা এর তত্ত্বাবধানে আছেন এবং এই এতটা উঁচুতে রয়েছে যে এখান থেকে লক্ষ্য রাখা এবং এখান থেকে ফলো আপ করাটাও বেশ কষ্টসাধ্য। যাই হোক, এই জায়গায় আমরা ভারতীয় সৈন্যর কাছে আমরা সত্যি কৃতজ্ঞ যে তারা যেভাবে আমাদের দেশকে দেখে আসছেন এবং রক্ষা করে আসছেন, তার জন্য আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। দেখতেই পাচ্ছেন ওপর থেকে একদম ডাল লেকটা পরিষ্কার একদম দেখা যাচ্ছে। এই ডাল লেকের বিভিন্ন যে হাউস বোট আছে সেই হাউস বোটগুলো এখান থেকে দেখা যাচ্ছে। পিছনে হচ্ছে বিভিন্ন পর্বতশ্রেণী দাঁড়িয়ে আছে, যেটা আরেক দিকে উল্টো দিকে পাকিস্তান বলে পরিচিত। জম্মু কাশ্মীর আমাদের একটু যদি আমরা বিবরণ দিই, যে এই কিছুদিন আগে আমাদের 370 ধারা যে ছিল সেই 370 ধারাটাকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে এবং তার ফলে কি হয়েছে, সমস্ত ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বিনিয়োগকারী বা এখানকার এখানে জমি জায়গা কিনতে পারবেন, বাড়ি ঘর বানাতে পারবেন। অনেকটা সুবিধা করে দিয়েছে এই 300 ধারাটা তুলে দিয়ে। তো আসা যাক, আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একদম শহরের প্রাণকেন্দ্র, অর্থাৎ শ্রীনগরের ডাল লেকের মধ্যে দিয়ে আমরা শাহিনবাগ এবং এখানে যে বাগিচাগুলো আছে, যেটা মোগল সাম্রাজ্যে স্থাপিত হয়েছিল মোগল সাম্রাজ্যের সময়, সেই বাগিচাগুলো আমরা আজকে ঘুরে দেখব। তো আজকের আমাদের সোজা আমরা পেহেলগাঁও থেকে এসে আমরা একটা হাউস বোটে উঠেছি। সেই হাউস বোটের ভাড়া খুবই কম, নামমাত্র, শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। যাই হোক, আমরা পেয়েছি হয়তো
ট্যুরিস্ট কম আছে বলে আমাদের হাউসবোটটার ভাড়াও খুব কম নিয়েছে। তো আমরা খুবই খুশি এই হাউসবোটে থেকে। আর আমরা এখান থেকে যে বিভিন্ন সাইট সিনগুলো করছি, সেই সাইট সিনের মধ্যে যেগুলো রয়েছে, যে এখানকার বিভিন্ন বাগিচাগুলো দেখতেই পাচ্ছেন যে আমরা অলরেডি এখানে উপস্থিত হয়েছি মোগল গার্ডেন্স। তো এই মোগল গার্ডেনের ফুলগুলো দেখতে পাচ্ছেন কি অসাধারণ ন্যাচারালভাবে তৈরি হয়েছে, এবং এখানকার ফুলের সাইজ এক একটা গোলাপ মানে বিরাট সাইজের, পদ্মর মতন দেখতেই পাচ্ছেন। এখানে টিউলিপ গার্ডেনও রয়েছে। তো আমরা যারা রয়েছি সবাই একসঙ্গে একটু ছবি তোলার এতে রয়েছি। তো যাই হোক, আমরা তো সে অর্থে করি না, আমরা হয়তো ইউটিউবে দিচ্ছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ঘুরতে ভালোবাসি এবং বিভিন্ন জায়গার যে বিভিন্ন তথ্য এবং আপনারা কিভাবে যাবেন তার বিভিন্ন ডেসক্রিপশান আমি আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছি, এখনও করছি। সরাসরি আপনারা জম্মু থেকেও আসতে পারেন বা ভায়া শ্রীনগর, দিল্লি থেকে ফ্লাইট শ্রীনগরের আসে, কলকাতা থেকে সরাসরি শ্রীনগরের কোনো ফ্লাইট নেই। তো যদি আপনারা জম্মু হয়ে আসেন, এখন অনেকটা দূর এগিয়ে চলে এসেছে শ্রীনগরের কাছাকাছি, অর্থাৎ উধমপুর ডিস্ট্রিক্ট পর্যন্ত এখন ট্রেন আসে। তো শ্রীনগর থেকে জম্মুর ডিস্টেন্স খুব বেশি না। তো যাই হোক, সেই অবস্থায় ওখান থেকে যদি একটা গাড়ি বা কোনো শেয়ারেতেও আসতে পারেন, অথবা এখান থেকে প্রতিনিয়ত বাসও ছাড়ে, সকালবেলায় অনেকগুলো বাস ছাড়ে, খুব ভালো বাস, সেই বাসে এসেও আপনারা শ্রীনগরে আসতে পারছেন। এটা হচ্ছে বেতাব ভ্যালি। আমরা আগেও দেখিয়েছি যে আমরা পেহেলগাঁওতে যখন ছিলাম তখন বেতাব ভ্যালিতে এসেছিলাম। বেতাব ভ্যালিতে ঘুরে এখান থেকে চন্দনবাড়ি হয়ে আমরা এখন রওনা দিয়েছি শ্রীনগরের দিকে। মাঝখানে আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি, সেই জায়গাগুলো আমি আপনাদের এর আগের এপিসোডগুলোতে দেখানোর চেষ্টা করেছি বা দেখিয়েছি। তো যদি একটু সময় করে দেখেন এবং এখানকার ডিটেলসটা আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো এখানে দেখছেন শিকারা কি সুন্দর সাজিয়ে রেখেছে, এত সুন্দর এদের ব্যবহার এবং এত সুন্দর আমাদের সঙ্গে আতিথেয়তা করেছে, যে হসপিটালিটি আমরা এটা ভুলতেও পারবো না। যে কাশ্মীর আমাদের কাছে একটা সত্যি একটা মানে স্মৃতি হয়ে থাকবে। এখানকার মানুষের ব্যবহার এবং এখানকার যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি যে এটা ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অংশ এবং রাষ্ট্র, যেটা 1947 সালে 26শে অক্টোবর এটা স্থাপিত হয়েছিল, জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেছিল। জম্মু শীতকালীনে জম্মু হচ্ছে রাজধানী, কারণ শীতকালে এত বরফ পড়ে, তার জন্য এখান থেকে সবাই জম্মুতে নেমে যায়। শ্রীনগরের জেলার সংখ্যা প্রায় 22টি জেলা। তো এখন কিছুদিন আগেও এটা একটা এই কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে ঘোষিত করেছিল, লে লাদাখ আর জম্মুকে ভাগ করে দিয়ে, কিন্তু তারপরে আবার এই রাজ্যের সম্মানে ফিরে পেয়েছে। আয়তন হচ্ছে প্রায় 2,22,236 বর্গ কিলোমিটার, বা যদি আমরা মাইলে বলি তাহলে 85,806 বর্গ মাইল। এটার উচ্চতা হচ্ছে সমুদ্র লেভেল থেকে 327 মিটার, মানে 1073 ফুট। জনসংখ্যা প্রায় 1.5 কোটির ওপরে। তো যাই হোক, আমাদের এই ভারতবর্ষের মানচিত্রে কাশ্মীর, জম্মু কাশ্মীর সত্যি একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এই জম্মু কাশ্মীরে না আসলে আমার মনে হয় অনেক কিছু আমাদের অতৃপ্ত থেকে যাবে। তো এই জম্মু কাশ্মীরে আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, তার মধ্যে যেমন শ্রীনগর আছে, তারপরে সোনমার্গ আছে, গুলমার্গ আছে, এরকম অনেকগুলো দর্শনীয় জায়গা আছে। এর আগে আমরা পেহেলগাঁও ছিলাম। তো এখন আমাদের যাত্রা হচ্ছে সোনমার্গে আমরা ঘোড়ায় করে ওই পর্বত শৃঙ্গের দিকে যাচ্ছি। সোনমার্গ থেকে আরেকটু এগিয়ে গেলে বালতাল বলে একটা জায়গা আছে, যেখান থেকে অমরনাথের যাত্রাও করা যায়। তো বালতাল থেকে হচ্ছে মাত্র অমরনাথের যাত্রা 2 রাত লাগে, আর যদি চন্দনবাড়ি হয়ে যাওয়া যায় তাহলে সেখানে 3 দিন লাগে।
তো সেই হিসাবে কিন্তু বালতালের রাস্তাটা একটু স্টিপ এবং মানে হাঁটার পক্ষে খুবই কষ্টকর। আমরা তাই একটা ঘোড়া নিয়েছি, যদিও আমরা অমরনাথ যাত্রা করতে পারিনি, তো ঘোড়া নিয়ে আমরা এগিয়ে চলেছি। তো এইভাবে আমরা এই টোটাল কাশ্মীর সফরটাকে নানা রকম এখানকার যে সমস্ত, কারণ ঘোড়ায় আমরা হেঁটেও যেতে পারতাম, কিন্তু ঘোড়ায় একটা আলাদা আছে, আর প্লাস এখানকার যারা এই সমস্ত নিয়ে করেন তাদেরও কিছু আর্থসামাজিক দিকটাও দেখতে হবে, যে আমরা বেড়াতে এসেছি, শুধু আনন্দ ফুর্তি করলে তো হবে না, এখানকার লোকেদেরও যেন কিছুটা আর্থিকভাবে এরা উপকৃত হয়, সেই হিসাবে আমরা এই এক এক করে ঘোড়ার দিকে যাচ্ছি। এটা এখন গুলমার্গে রয়েছি। গুলমার্গ এই শীতকালে, বিশেষ করে পুজোর পর থেকে পুরো বরফে ঢাকা পড়ে যায়, এবং তখন এখানে নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটি, স্কি থেকে শুরু করে গল্ফ থেকে শুরু করে অনেক কিছু এখানে গুলমার্গে হয়। গুলমার্গের আইস স্কেটিং বিখ্যাত সারা পৃথিবীতে, বহু লোক এখানে আসেন, এবং অনেক সিনেমার শুটিংও এখানে হয়েছিল। বিশেষ করে যে এই ববি সিনেমাটা, তার শুটিং এই গুলমার্গের এই যে বাংলোটা দেখছেন, এই বাংলোতেই হয়েছিল। এখান থেকে আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করছি। তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সবারই ভালো লাগে, কিন্তু এইভাবে যে এরকম মানে একদম নিভৃতিতে কাশ্মীরকে দর্শন করা, এবং এত কম জনসংখ্যা এখানে ট্রাভেল করতে এসছে, যে আমরা কি বলবো, যে এদের সব হোটেলগুলো মানে হাঁ হাঁ করছে, মানে লোক পাচ্ছে না, এরকম অবস্থা। কিন্তু কি করবে, মানুষের ভয়ও আছে, যেভাবে সংবাদ মাধ্যম বা যেভাবে নানা রকম টেরোরিস্ট অ্যাটাক হয়, সেই সব কারণে অনেকে কাশ্মীরকে পছন্দ করে না। কিন্তু আমি বলবো যে আপনারা যদি একটু সাহস নিয়ে চলে আসেন, তাহলে ভারতবর্ষেই প্যারাডাইস দেখতে পাবেন। যে স্বর্গ কাকে বলে, কাশ্মীর না আসলে সেটা বোঝা যায় না। তাই এখানকার আসলে এদেরকে আর্থসামাজিক কিছুটা উন্নতিও হয়, এবং এছাড়াও এখানকার যে মানুষের জীবনযাত্রা সেটাও আপনাদের কাছে খুবই পরিষ্কার স্বচ্ছন্দ হয়ে যাবে, যে সত্যি এরা কত সাদাসিধে মানুষ। এরা পেটের টানে চলে যায় বিভিন্ন শহরে, ভারতবর্ষের বিভিন্ন শহরে নানা রকম শাল এর জিনিস নিয়ে। রাস্তাঘাট দেখছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা বা আবর্জনা এই জাতীয় কিছু নেই, একদম দেখাই যাচ্ছে না। এত সুন্দর রাস্তা, এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতা এখানকার একটা মেন উদ্দেশ্য বা বৈশিষ্ট্য বলতে পারেন। দেখতে পাচ্ছেন যে ঘোড়া ছাগলেরও প্রচুর চাষ করে এখানে, ভেড়ার চাষ প্রচুর হয়। আমরা যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি পালে পালে ভেড়া, এবং সেই ভেড়াগুলো রাস্তার উপর দিয়ে সারিবদ্ধভাবে লাইন দিয়ে যাচ্ছে, এটাই দেখার আছে। এখানে একটা আপেল বাগানেও এসেছি আমরা, এখন একটু অল্প অল্প আপেলও পেয়েছি, কারণ সবে এখনও ঠান্ডা আছে। দেখতেই পাচ্ছেন আপেল রয়েছে গাছে, কাশ্মীরের আপেল বিখ্যাত। যদিও আমরা এর আগে কিন্নরের আপেল খেয়েছি, কিন্নরের আপেল আরও ভালো কাশ্মীরের থেকে, কিন্তু তবুও আমি কাশ্মীরকে খারাপ বলবো না। কাশ্মীরের আপেলই তো খেয়ে আমরা রয়েছি, সারা ভারতবর্ষে কেন সব জায়গাতেই কাশ্মীরের আপেল বিখ্যাত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।